ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসকে স্যারস ক্লাসরুমে। আজকে আমরা একটি আবার নতুন ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। ক্লাসটি খুবই ইম্পর্ট্যান্ট, কারণ সামনেই ডিএলএড ফার্স্ট ইয়ারের এক্সাম রয়েছে। সেই ডিএলএড ফার্স্ট ইয়ারের এক্সামের অ্যাকর্ডিং টু নিউ সিলেবাস ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তথা বাংলা পেপারের উপর আজকে আমাদের সাজেশান। তাই ভিডিওটিকে কেউ স্ক্রিপ্ট না করে কন্টিনিউ করতে থাকো, কারণ ভিডিওটার শেষ পর্যায়ের দিকে খুব একটা ইন্টারেস্টিং বিষয় রয়েছে, যেটা তোমাদের 100% এক্সামে থাকবে এবং তার ফুল অ্যান্সার সহ কিন্তু বিষয়টা আলোচনা করব। সেই কারণে প্রত্যেকে ভিডিওটাকে কন্টিনিউ দেখতে থাকো। আর যারা আমাদের চ্যানেলে আজকে ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন, যাতে এই ধরনের পরবর্তীতে আমি যখনই কোনো নতুন ক্লাস নিয়ে উপস্থিত হব, যাতে আপনাদের কাছে তার নোটিফিকেশানটা প্রথমেই পৌঁছে যায়। ওকে, তো আমরা শুরু করছি আমাদের এই বাংলা বিষয়ের যে পরীক্ষা রয়েছে সামনে ডিএলএডের, সেই কোশ্চেনপত্র নিয়ে, যে কোশ্চেনগুলোর মধ্যে কিন্তু আমাদের ম্যাক্সিমাম কোশ্চেন থাকবে। 99% অবধি কিন্তু কোশ্চেনের অ্যান্সার আমরা করতে পারবো। সাজেশান হিসাবে যে কোশ্চেনগুলো আলোচনা করব, সেই কোশ্চেনগুলোর মধ্যেই কিন্তু তোমাদের ম্যাক্সিমাম কোশ্চেন থাকবে। তাই প্রত্যেকে কিন্তু কোশ্চেনগুলো একটু দেখে যাবে, খুবই উপকার হবে তোমাদের। ওকে, তো কী রয়েছে ফার্স্ট কোশ্চেন? ফার্স্ট আমরা 2 মার্কসের কোশ্চেন দিয়ে আলোচনা শুরু করি। তাই ফার্স্ট 2 মার্কসের কোশ্চেন দিয়েছি, সেখানে দেওয়া রয়েছে কি নীরব পাঠ বলতে কী বোঝো অথবা সরব পাঠ বলতে কী বোঝো। গত বছর এই দুটোর মধ্যে কিন্তু কোশ্চেন আসেনি, তাই এবছর কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। 2 মার্কসের এই দুটোর মধ্যে যে কোনো একটা কোশ্চেন আসবেই। সেকেন্ড কোশ্চেন যেটা রয়েছে, মাতৃভাষায় শিক্ষার দুটি উদ্দেশ্য লেখো, অথবা কোশ্চেন আসতে পারে মাতৃভাষায় শিক্ষার প্রয়োজনীয়তা লেখো। ওকে, নেক্সট রয়েছে পাঠ পরিকল্পনা বলতে কী বোঝো বা লেসন প্ল্যান। 4 নম্বরে যে কোশ্চেনটা আমরা দিয়েছি খুবই ইম্পর্ট্যান্ট মেথড হিসাবে, সেটা হচ্ছে কি না অনুবন্ধ পদ্ধতি বা অনুবন্ধ নীতি বলতে কী বোঝো, পদ্ধতি বলতে কী বোঝো। 5 নম্বরে কোশ্চেন রয়েছে, দেখো শিক্ষণ সহায়ক যে উপকরণ বলতে, অর্থাৎ টিচিং লার্নিং যে ম্যাটেরিয়ালসগুলো বা টিচিং এইড যেগুলোকে আমরা বলি, সেই উপকরণ বলতে কী বোঝো। নেক্সট রয়েছে দেখো অল্প প্রাণ বর্ণ কাকে বলে। 7 নম্বর যে কোশ্চেনটা রয়েছে, ব্যাকরণ শিক্ষার দুটি অসুবিধা অথবা দিতে পারে কিন্তু ছোটদের ক্ষেত্রে ব্যাকরণ শিক্ষার দুটি সুবিধা। তারপরে যে কোশ্চেনটা রয়েছে, এই কোশ্চেনটাও খুবই ইম্পর্ট্যান্ট, অনেকবার দিয়েছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে। তোমরা যদি দেখো তাহলে দেখতে পাবে বানান শিক্ষার দুটি গুরুত্ব আলোচনা করো। অ্যাকচুয়ালি যে সাজেশনগুলো করা হয় প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের উপর বেস করে অ্যানালাইসিস করে কিন্তু সাজেশনটা করা হয়। তাই প্রত্যেকে দেখতে পাবে পরীক্ষা দিয়ে এসে ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেন কিন্তু তোমরা পাচ্ছ। 95 থেকে 100% অফ দি কোশ্চেন কিন্তু তোমরা পাবে। ওকে, নেক্সট যে কোশ্চেনটা রয়েছে, খুব দেয় পরীক্ষাতে অবরোহী পদ্ধতি বলতে কী বোঝো, অথবা দেয় এখানে কি হয় আরোহী পদ্ধতি বলতে কী বোঝো, অর্থাৎ অবরোহী পদ্ধতির সংজ্ঞা অথবা আরোহী পদ্ধতির সংজ্ঞা বা কাকে বলেও দিতে পারে। এর দুটি সুবিধাও রাখবে। তারপরে যেটা 10 নম্বরে কোশ্চেন দিয়েছি কি তালব্য বর্ণ কাকে বলে। এই কোশ্চেনটা কিন্তু অনেকবার দিয়েছে, 19 সালেও দিয়েছে, 21-এও দিয়েছে। সেই সঙ্গে দেওয়া রয়েছে অথবা দিয়ে একটা কোশ্চেন, সেটা হচ্ছে কি উষ্ণবর্ণ কাকে বলে। তো যখনই এই ধরনের প্রশ্নগুলো লিখবে তোমরা, তালব্য বর্ণ কাকে বলে বা উষ্ণবর্ণ কাকে বলে, এটা লেখার সঙ্গে সঙ্গে কিন্তু তার কী করতে হবে, তোমাকে এক্সাম্পলটাও দিয়ে দিতে হবে, তবে কিন্তু তুমি 2-এর 2 পাবে, না হলে কিন্তু 2-এর 2 পাবে না। তারপরে রয়েছে দেখো শিখন নকশা কাকে বলে। শিখন নকশা অর্থাৎ লার্নিং ডিজাইন কাকে বলে। তারপরে যে কোশ্চেনটা রয়েছে, সামগ্রিক মূল্যায়ন কি, অথবা যে একটা কোশ্চেন দিয়েছি আমরা কি নিরবিচ্ছিন্ন মূল্যায়ন কাকে বলে। ওকে, অর্থাৎ ফর্মেটিভ ইভ্যালুয়েশন এবং সামেটিভ ইভ্যালুয়েশন, এই দুটোর মধ্যে থেকে কিন্তু কোশ্চেন, এবং এই দুটোর মধ্যে থেকে কোশ্চেন কিন্তু 7 মার্কসও তোমরা এবারে পাবে। আমরা 16 মার্কসেরও কোশ্চেনের ক্ষেত্রে সাজেশন রেখেছি, সেখানে দেখতে পাবো আমরা। 13 নম্বর কোশ্চেনটা কী রয়েছে, মাতৃভাষা শিক্ষণের পদ্ধতি। ওখানে অনেকগুলো পদ্ধতি রয়েছে, সেইগুলোর মধ্যে থেকে যে কোনো একটি পদ্ধতির দুটি সুবিধা দিতে পারে। তাই এক্ষেত্রে তোমরা কি করবে, ওই পদ্ধতিগুলো জাস্ট সংজ্ঞাগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে, কনসেপ্টটা কিন্তু একটু মাথায় রেখো, তারপরে সুবিধা অসুবিধাটা তো তোমরা লিখতেই পারবে। মাতৃভাষা শিক্ষণের যে কোনো একটা পদ্ধতি, এবং এই যে কোনো একটা পদ্ধতি যদি করে রাখো তোমরা, এইখানে যদি পদ্ধতিগুলো দেখে রাখো, এতে সুবিধা পাবে কি 7 মার্কসের 100% একটা কোশ্চেন থাকবে এবারে এই পদ্ধতিগুলো থেকে। ওকে, তাই তোমরা অবশ্যই কিন্তু এটা দেখে রেখো। নেক্সট 14 নম্বর দিয়েছি আমরা পঠন দক্ষতা বৃদ্ধির দুটি উপায় লিখো। তারপরে যেটা 15 নম্বরের প্রশ্ন দেওয়া হয়েছে, বাংলা ভাষা শিক্ষণের সহযোগী দুটি উপকরণের নাম লেখো। বাংলা ভাষা শেখার ক্ষেত্রে যে সহযোগী দুটি উপকরণ, কোন কোন উপকরণগুলোকে আমরা সহযোগিতার হিসাবে নিই, সেইগুলোকে লিখতে বলেছে।
নেক্সট কী বলেছে 16 নম্বর কোশ্চেনে চর্বণা পাঠ কাকে বলে, অথবা তোমরা এই কোশ্চেনটা কিন্তু 2022-এও দিয়েছে, ধারণা পাঠ কাকে বলে। এই দুটো কোশ্চেনের মধ্যে কিন্তু একটা কোশ্চেন আসার সম্ভাবনা খুব প্রবল, তাই তোমরা এই দুটো কোশ্চেন একটু দেখে দেখো। তারপরে যেটা রয়েছে দেখো, ভাষা শিক্ষার দুটি প্রয়োজনীয়তা লেখো। নেক্সট আমি যেটা আগেই বলে গেছিলাম আরোহী পদ্ধতি, সেটাই দেওয়া রয়েছে। অথবা এখানটা কোশ্চেন কিন্তু অনেকবার দিয়েছে, তো তোমাদের 10 নম্বর অধ্যায়ে যেটা রয়েছে মূল্যায়ন ইভ্যালুয়েশন, সেখান থেকে পারদর্শিতার অভিক্ষা কাকে বলে। অথবা কিন্তু তোমাদের পরীক্ষায় কোশ্চেন দিতে পারে শুধু অভিক্ষা কাকে বলে। ওকে, তাই এই কোশ্চেনটাকেও কিন্তু একটু দেখে রাখবে। নেক্সট যেটা রয়েছে দেখো, বাক্যানুক্রমিক পদ্ধতি কাকে বলে। তারপরে রয়েছে ভালো পাঠকের দুটি বৈশিষ্ট্য লেখো। আর লাস্ট যে আমরা কোশ্চেনটা দিয়েছি সেটা হচ্ছে কি না, ভালো হাতের লেখার বৈশিষ্ট্যগুলি কী কী হতে পারে সেটা লেখো। কোশ্চেন দেওয়া রয়েছে আমাদের 21টা কোশ্চেন, তার মধ্যে 2-4টা হয়তো আবার অথবা দিয়ে কোশ্চেন দেওয়া রয়েছে, কিন্তু একটা কথা মাথায় রেখো, তোমাদেরকে কিন্তু করতে হবে 10টা কোশ্চেন। তাই এই 21-22টা কোশ্চেনের মধ্য থেকে 10টা কোশ্চেন পাবে তোমরা অবশ্যই। তাই তোমরা অবশ্যই এই সাজেশানটাকে ভাইটালভাবে দেখে যেও পরীক্ষার আগে এবং পড়ে যেও। নেক্সট যেটা রয়েছে 7 মার্কসের দুটো কোশ্চেন লিখতে হয় তোমাদের এক্সামে। সেখানে দুটো পার্টে কী কী দিয়েছি, সরব পাঠ কাকে বলে ও নীরব পাঠ কাকে বলে, অথবা দিতে পারে সরব পাঠ ও নীরব পাঠের বৈশিষ্ট্যগুলি বা সরব পাঠের বৈশিষ্ট্যগুলি, মানে কোনো একটা পোর্শন শুধু সরব পাঠকে নিয়ে দিতে পারে, সরব পাঠ সম্পর্কে টিকা লেখো, বা সরব পাঠ বলতে কী বোঝো, তার বৈশিষ্ট্য, তার সুবিধা, তার অসুবিধা। অথবা দিতে পারে নীরব পাঠ বলতে কী বোঝো, তার বৈশিষ্ট্য বা সুবিধা। আর এই দুটো কোশ্চেনের যদি এই রকমভাবে আমরা আলোচনা করতে চাই, তাহলে আমাদের যদি তাদের মধ্যে পার্থক্যটা জানা থাকে, তাহলে কিন্তু আমরা ওই দুটো কোশ্চেন কনসেপ্ট লিখতে পারবো। তাই এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, স্টার মার্কস দিয়ে রাখো তোমরা প্রত্যেকে। এই কোশ্চেনটা কিন্তু এবছর পরীক্ষায় আসছেই। সরব পাঠ কাকে বলে, এর বৈশিষ্ট্য বা সুবিধা অসুবিধা, অথবা তোমাদের আসতে পারে কি এই দুটোর মধ্যে পার্থক্য। সরব পাঠ নীরব পাঠ থেকে একটা কোশ্চেন আসবেই এবারে 7 মার্কসের। নেক্সট যেটা রয়েছে দেখো, মাতৃভাষা পাঠদানের পদ্ধতিগুলির নাম লেখো এবং তাদের মধ্যে যে কোনো একটা পদ্ধতির কি আলোচনা করো। আমি জাস্ট 2 মার্কসের কোশ্চেনের ক্ষেত্রে বলেছিলাম, সেটা আবার দেখো 7 মার্কসেও দিয়েছি। এবারে যেমন আছে, এই কোশ্চেনটা না দিয়ে আবার কোনো সময় কোশ্চেনও দিতে পারে, শুধুমাত্র উল্লেখ করে দিতে পারে। দেখো আমি থার্ড ব্র্যাকেটে দিয়েছি, পৃথকভাবে এটাও বলতে পারে যে প্রকল্প পদ্ধতি বা অন্যান্য যে কোনো একটা পদ্ধতি কিন্তু দিতে পারে। তো প্রকল্প পদ্ধতিটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসছে, তাই এই পদ্ধতিটাকে তোমরা সবচেয়ে ভালো করে কিন্তু দেখতে পারো। ওকে, এরপরে রয়েছে দেখো, আরোহী পদ্ধতির বৈশিষ্ট্যগুলি বিবৃত করো বা তোমার মতামত দাও। তারপরে যেটা রয়েছে, ভাষার প্রধান 4টি স্তম্ভ, শোনা, বলা, পড়া এবং লেখা, এই উক্তিটির তাৎপর্য দাও। এটাও কিন্তু সালের কোশ্চেন এসছে অনেকবার। নেক্সট রয়েছে দেখো, অনুশিক্ষণ কাকে বলে, এর সুবিধা এবং অসুবিধাগুলি, মাইক্রো টিচিংয়ের সুবিধা এবং অসুবিধাগুলি। আর তারপরে যে কোশ্চেনটা দিয়েছি, মাতৃভাষায় শিক্ষাদানের প্রয়োজনীয়তা ও গুরুত্ব লেখো। মাতৃভাষায় শিশুকে শিক্ষাদান যে করব, তার প্রয়োজনীয়তা কী রয়েছে বা তার গুরুত্ব কী রয়েছে। তো এই কোশ্চেনগুলো মোটামুটি তোমরা 7 মার্কসের জন্য করতে পারো, তাহলে কিন্তু তোমাদের এইবারের এক্সামে অনেকটা উপকৃত হয়ে যাবে তোমরা। কেন মাত্র দুটো লিখতে হবে, সেক্ষেত্রে এই 6টার মধ্যে থেকে আশা করছি তোমরা 99% দুটো কোশ্চেন পেয়ে যাবে। নেক্সট কী রয়েছে দেখো, যেটা আমাদের সবচেয়ে বড় মানে ভাইটাল জায়গা, সেটা হচ্ছে 16 মার্কসের কোশ্চেন কী রয়েছে। তো 16 মার্কসের কোশ্চেনে এখানে একদম 100% তোমরা ধরে রেখে দাও, তোমাদের একটা লার্নিং ডিজাইন করতে দেবে। ঠিক আছে, এবার এই লার্নিং ডিজাইনের ক্ষেত্রে দুটো পার্ট হয়, একটা হচ্ছে কি সম্পূর্ণ পাঠ পরিকল্পনা দিতে পারে বা পূর্ণাঙ্গ পাঠ পরিকল্পনা, অথবা তোমাদের দেখবে 5 স্কিল যে রয়েছে, সমন্বয় সাধনের দক্ষতা, শিশুকেন্দ্রিক শিক্ষণ পরিচালনার দক্ষতা, প্রশ্নকরণের দক্ষতা, এই সমস্ত বা কৃতকলা শিল্পের যে দক্ষতা, এই সমস্ত যে বিষয়গুলো রয়েছে, তার মধ্যে থেকেও কিন্তু যে কোনো একটা দিতে পারে। তো যদি পূর্ণাঙ্গ দেয়, তার মতো একটা টিকা আমি অলরেডি লেসন প্ল্যান বা লার্নিং ডিজাইন তোমাদের দেওয়া রয়েছে। তো 16 মার্কসের কী কী কোশ্চেন দেওয়া হয়েছে, 16 মার্কসের যে কোশ্চেনগুলো দিয়েছি আমরা মেনলি, সেখানে হচ্ছে কি না, অনুপাত টিকা কাকে বলে, এর উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা লেখো। 2 নম্বরে দেওয়া রয়েছে, তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর মধ্যে যে কোনো একটি ক্লাসের বাংলা বিষয়ের একটি পূর্ণাঙ্গ পাঠ পরিকল্পনা তৈরি করো। এটা কিন্তু তোমাদের ক্লাস উল্লেখ করা দেওয়া থাকতে পারে, অথবা এইভাবে দেওয়া থাকতে পারে। তবে ম্যাক্সিমাম সময় কিন্তু এইভাবে ক্লাসটা উল্লেখ না করে এইভাবে কিন্তু তৃতীয় থেকে পঞ্চম বা দ্বিতীয় থেকে চতুর্থ এইভাবে উল্লেখ করা থাকে। তো এই কোশ্চেনটা কিন্তু 100% তোমরা পাবে, তাই এই কোশ্চেনটাকে খুব ভালো করে যাবে। এবং এই কোশ্চেনটারই আমি কিন্তু একটা ডিটেলস তোমাদের কীভাবে লার্নিং ডিজাইন করতে হবে, পাঠ পরিকল্পনা, সেটা কিন্তু আমি দিয়েছি। এই কারণেই বলেছিলাম ভিডিওর শুরুতে যে ভিডিওতে একটা ইন্টারেস্টিং বিষয় রয়েছে, যেটা তোমাদের কিন্তু অনেক উপকারে লাগবে। সেটাই কিন্তু আমরা এই 16 নম্বরের কোশ্চেনের পর আলোচনা করব। ওকে, তাহলে আমরা 2 নম্বরে আলোচনা কী করলাম না, তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর মধ্যে যে কোনো একটি বাংলা বিষয়ের যে কোনো একটি ক্লাসের কি তোমাদের একটা লেসন প্ল্যান বা লার্নিং ডিজাইন বানাতে হতে পারে।
3 নম্বর কোশ্চেন দিয়েছি কি না সামেটিভ ইভ্যালুয়েশন এবং ফর্মেটিভ ইভ্যালুয়েশন বলতে কী বোঝো এবং এই দুটোর মধ্যে পার্থক্য। এই কোশ্চেনটা কিন্তু এবারের জন্য খুব ইম্পর্টেন্ট, 16 মার্কসের অথবা 7 মার্কসের, তাই এই কোশ্চেনটাকে কিন্তু অবশ্যই তোমরা দেখে রাখবে। লাস্ট যে কোশ্চেনটা দিয়েছি কি যে বাংলা বানান ভুলের কারণগুলো, শিক্ষার্থীরা বা শিশুরা যে বাংলা বানানগুলো ভুল করে তার মেনলি কারণগুলো কী 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 কারণে তারা এই সমস্ত বানানগুলোকে ভুল করে, আর যেটা রয়েছে কি এই বানান যে ভুল করছে সেই বানান ভুলটাকে আমরা তাদের প্রতিকার করব কিভাবে, কিভাবে আমরা তার এই বানান ভুলের কারণটাকে দূর করব। এই হচ্ছে আমাদের 16 মার্কসের এই 4টে কোশ্চেন দেওয়া রয়েছে। 100% তোমরা এর মধ্যে থেকে কোশ্চেন পেয়ে যাবে। ওকে, নেক্সট দেখো আমি যেটা বলেছিলাম যে অনুপাট্টিকা একটা দেবো তোমাদের, ক্লাস 5ম শ্রেণীর একটা কিন্তু অনুপাট্টিকা দিয়েছি। দেখো এই যে শ্রেণী কীভাবে লিখতে হবে, অনুপাট্টিকা বা পাঠ পরিকল্পনা উপরে হেডিং করতে হয় খাতার মাঝখানে করে, তারপরে দেখো বাম দিকে কী কী লিখতে হচ্ছে, বিদ্যালয়ের নাম, শিক্ষক শিক্ষার্থীর নাম, অর্থাৎ তোমরা শিক্ষার্থী শিক্ষিকা শিক্ষকের নাম, যদি মেয়ে হও তাহলে কী হবে তোমরা কিন্তু শিক্ষার্থী শিক্ষিকার নাম লিখবে। তারপরে ক্রমিক সংখ্যা, এটা কত নম্বর হচ্ছে, শ্রেণী কোন শ্রেণীর শিক্ষার্থীদের করাচ্ছ, শ্রেণীতে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা, তোমরা যদি 5ম শ্রেণী করো তাহলে একটু সংখ্যাটা একটু বাড়িয়ে দেবে, 40-45 জন করে দেবে, আর যদি 3-4 মধ্যে থাকো তাহলে একটু স্টুডেন্টটা কমাবে, কেন প্রাইমারি স্কুলে কিন্তু স্টুডেন্ট সংখ্যা এখন যথেষ্ট কম রয়েছে, তাই তোমরা 15-20 জন এর মধ্যে রাখবে। সময় কত, 45 মিনিট। এইখানটাই হচ্ছে বিষয়, যেহেতু দেখো এটা পূর্ণাঙ্গ পাঠ পরিকল্পনা আমরা দিয়েছি সেই কারণে কিন্তু 45 মিনিট। যদি এটা আমাদের অনুপাট্টিকা হতো শুধুমাত্র যে কোনোটা স্কিলের উপর তাহলে কিন্তু 7 থেকে 8 মিনিট বা 9 মিনিটের মধ্যে আমরা রাখতে পারতাম। ওকে, এধারে দেখো ডান দিকে বিষয় কী আছে, একক কী আছে, উপ এককগুলো দেখো দেওয়া আছে, তার মধ্যে আজকের পাঠ কোনটা হচ্ছে, আজকের পাঠ হচ্ছে এই চিহ্নিত অংশ, অর্থাৎ স্টার মার্কস মারা অনুচ্ছেদ 1 থেকে 8 যেটা রয়েছে এটা কিন্তু আজকের পাঠ, তোমরা আজকের পাঠে এটা লিখবে। তারপরে দেখো উদ্দেশ্য কী রয়েছে, এই যে লার্নিং ডিজাইনটা বানাচ্ছি তার বিশেষ উদ্দেশ্য কী রয়েছে, সাধারণ উদ্দেশ্য কী রয়েছে, এবং উপকরণ এখানে কী কী ব্যবহার করা হচ্ছে। এখানে উপকরণ দেখো চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড, নির্দেশক দণ্ড, বিষয়ভিত্তিক ছবি, কর্মপত্র এগুলো দেওয়া রয়েছে। কিন্তু তোমরা যদি এটাকে আরেকটু স্ট্যান্ডার্ড করতে চাও তাহলে কিন্তু উপকরণটাকে তোমরা দুভাগে ভাগ করে দেবে, একটা কী করবে বিশেষ উপকরণ, একটা করবে সাধারণ উপকরণ। সাধারণ উপকরণে মূলত কী আসবে, চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড। আর বিশেষ উপকরণে কী কী আসবে না, বিশেষ উপকরণে আসবে গ্লোব, চার্ট, ম্যাপ, ঠিক আছে, বিষয়ভিত্তিক বিভিন্ন ছবি, কর্মপত্র, নির্দেশক দণ্ড এগুলো কিন্তু আসবে কি বিশেষ উপকরণ যেগুলো রয়েছে। ওকে, তারপরে তো তোমরা জানোই সবাই, প্রত্যেকে কম বেশি তোমাদের ক্লাসের টিচারেরা করিয়েছেন, স্যার ম্যামরা। আয়োজন স্তর, প্রথমে এখানে 3টে স্তর থাকে, একটা আয়োজন স্তর, আর তারপরে একটা উপস্থাপন স্তর, আর তারপরে একটা হচ্ছে মূল্যায়ন স্তর। তো আয়োজন স্তরে তোমরা কীভাবে লিখবে এবং আয়োজন স্তরের টাইমটা কত পাচ্ছে দেখো, সময়টা 10 মিনিটস, তাহলে টোটাল ক্লাস 45 মিনিট, তার মধ্যে 10 মিনিটস পাচ্ছ এইটা। এবারে বিষয়বস্তু এখানে কিভাবে লিখছে দেখো, দেখলে তোমরা বুঝতে পারবে। এইভাবে কিন্তু তোমাদেরকে রেডি করতে হবে, এবং এই উপরেরগুলো কিন্তু সবচেয়ে ভাইটাল জিনিস, বিষয়বস্তু। তারপর শিক্ষক শিক্ষিকার কাজ, তোমরা শিক্ষক হলে শিক্ষকের কাজ করে দিবে, শিক্ষিকা হলে শিক্ষিকার কাজ। তারপরে যৌক্তিকতা কী কী রয়েছে, শিক্ষার্থীর আচরণ, ঠিক আছে, তারপরে শিক্ষার্থীর দিক থেকে যৌক্তিকতা কী রয়েছে, তারপর সময়, তারপরে প্রত্যাশিত বিভ্রান্তি বা উত্তরগুলো যেগুলো রয়েছে। তোমরা এই জায়গাটা কিন্তু এই দুটো যৌক্তিকতা না করে তোমরা যে কোনো একটা যৌক্তিকতাও করতে পারো। ওকে, মেনলি এই যৌক্তিকতা যখন তোমরা করবে, প্রথমে যৌক্তিকতাটা করবে, শিক্ষার্থীদের যে যৌক্তিকতাটা সেটা কিন্তু তোমাদের না দিলেও চলবে। এই প্রেরণা সৃষ্টি, মনোযোগ সৃষ্টি, আগ্রহ সৃষ্টি, এইগুলো কিন্তু মেন ভাইটাল জায়গা। ওকে, যদি কারোর অসুবিধা হয় সে কিন্তু একটু স্ক্রিনশট করে নিও, আমি আস্তে আস্তেই দেখাচ্ছি এই কারণে যাতে তোমরা স্ক্রিনশটটা করতে পারো। ওকে, নেক্সট দেখো 2 নম্বর যেটা হচ্ছে উপস্থাপন স্তর, এই স্তরটার সময় দেখো 20 মিনিট। একই রয়েছে উপরের হেডিংগুলো, বিষয়বস্তু শিক্ষকের কাজ বা শিক্ষিকার কাজ, তারপরে রয়েছে যৌক্তিকতা, তারপরে রয়েছে শিক্ষার্থীর আচরণ, তারপরে দেখো আবার যৌক্তিকতা রয়েছে, তারপরে সময় রয়েছে এবং প্রত্যাশিত বিভ্রান্তি। এই পরেরটা যদি তোমরা নাও চাও নাও দিতে পারো, ঠিক আছে, যৌক্তিকতাটাকে লাস্টে করে দেবে, সেক্ষেত্রে করে দিয়ে অবধি করলেই হবে, অর্থাৎ বিষয়বস্তু, তারপরে শিক্ষক শিক্ষিকার কাজ, তারপরে করবে কি শিক্ষার্থীর আচরণ, আর তারপরে কি করবে যৌক্তিকতা, সময়, তারপরে করে দেবে যৌক্তিকতা। এটা করলেও তোমরা পাবে, কোনো অসুবিধা নেই। নেক্সট দেখো এইভাবে আমরা কিন্তু কাজটাকে করেছি। তারপরে যেটা রয়েছে দেখো লাস্ট, সেটা হচ্ছে কি মূল্যায়ন স্তর, সেই একই জিনিস থাকছে। মূল্যায়ন স্তরের টাইম দিচ্ছি 10 মিনিট, অর্থাৎ দেখো তোমরা 10 মিনিট, 20 মিনিট, ওইদিকে হচ্ছে 10 মিনিট ছিল, সেক্ষেত্রে আর 5 মিনিট কী হবে, আর 5 মিনিট আমরা যেটা কাজে ব্যবহার করবো সেটা হচ্ছে কি কর্মপত্র দেওয়ার পর শিক্ষার্থীদের ওদের কাছ থেকে যে ফিডব্যাক নেব। তাহলে এখানে মূল্যায়ন স্তরে কী ধরনের কোশ্চেন করব না করব, আমার কী যৌক্তিকতা রয়েছে সেগুলো কিন্তু বিষয়টা দেওয়া রয়েছে, তোমরা এই বিষয়টা দেখতে পারো। এইটুকুই বিষয় কিন্তু আমাদের দেওয়া আছে এই যে ক্লাসের মধ্যে। ওকে, তাহলে তোমরা এইভাবে কিন্তু বানাবে। তারপরে যেটা রয়েছে দেখো কর্মপত্র, এই ওয়ার্কশিটটা তোমাদেরকে দিতে হবে স্টুডেন্টদেরকে।
প্রিন্ট করে নিয়ে গিয়ে হোক বা হাতে লিখে নিয়ে গিয়ে হোক, তারা এটাকে মিলিয়ে কিন্তু তোমাকে টিচারকে জমা দেবে এবং তখন তুমি বুঝতে পারবে যে তাদের শিক্ষাটা কতটা ঠিকঠাক হয়েছে কি হয়নি। তো যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ক্লাসটাকে কন্টিনিউ করে লাস্ট অবধি দেখার জন্য। এবং আজকে আমরা আমাদের ক্লাস এখানেই শেষ করব। তবে যে কোশ্চেনগুলো সাজেশন হিসেবে দিয়েছি অ্যাকচুয়ালি 5 থেকে 6 বছরের কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনপত্র অ্যানালাইসিসের ভিত্তিতে দেওয়া হয়েছে। তাই প্রত্যেকে একটা কথাই বলবো, কোশ্চেনগুলোকে খুব ভালো করে পড়ে যাও, তাহলে তোমাদের 100% এখান থেকে তোমরা কিন্তু কোশ্চেন কমন পাবে এবং তোমাদের এক্সামটাকে তোমরা খুব ভালোভাবে দিতে পারবে এবং তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে। তো সবাইকে এক্সামের আগাম শুভেচ্ছা থাকলো। আজকের ক্লাস এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। তোমাদের জন্য রয়েছে নেক্সট ক্লাস যেগুলো রয়েছে ম্যাথমেটিক্স এবং ইভিএস, খুব শীঘ্রই সেই ক্লাসগুলো আসছে। তাই প্রত্যেকের সঙ্গে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুবান্ধবদের মধ্যে একটু শেয়ার করবেন। ওকে, আজকের মতো এখানেই শেষ। টাটা।